হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে অ্যাপ্রোচ অফ এ পেশেন্ট উইথ হ্যামাচুরিয়া। তো এই টপিকটি মূলত আমরা আজকে ডেভিডসন থেকে মেইনলি ডেভিডসনের উপর ভিত্তি করে আলোচনা করব। আশা করি উপকারে আসবে ইনশাল্লাহ। তো আমরা যদি প্রথমেই আমাদের মানে ফিজিওলজির একটা টপিকে চলে যাই যে কিডনির ফাংশন কী। তো আমরা সবাই জানি যে কিডনির ফাংশন হচ্ছে মেইন ফাংশন হচ্ছে প্রোডাকশন অফ ইউরিন, ইউরিন তৈরি করা। তো এই ইউরিনটা কী জিনিস? ইউরিনটা হচ্ছে আপনার আমাদের যে প্লাজমা, সেই প্লাজমার আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে ইউরিন। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের যে ব্লাড, আমাদের কার্ডিয়াক আউটপুটের 20 থেকে 25% ব্লাড হচ্ছে আমাদের কিডনিতে আসে। তো কিডনির কাজ হচ্ছে এই যে 20 থেকে 25% যে ব্লাডটা কার্ডিয়াক আউটপুটে আসে, সে ব্লাডটাকে কি ফিল্ট্রেশন করে সে ব্লাড থেকে টক্সিক মেটাবোলাইটসগুলোকে ইউরিনের মাধ্যমে বডি থেকে বের করে দেওয়া। এটা হচ্ছে আমাদের কিডনির একটা অন্যতম কাজ। তো আমাদের কিডনিতে যে গ্লুমেরুলার বেসমেন্ট মেমব্রেন আছে, সেই গ্লুমেরুলার বেসমেন্ট মেমব্রেন হচ্ছে একটা সিলেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করে। কেন সিলেক্টিভ ব্যারিয়ার বললাম? কারণ হচ্ছে এই গ্লুমেরুলার বেসমেন্ট মেমব্রেন দিয়ে যে কোনো পদার্থ চাইলেই পাস হতে পারে না। যেমন হচ্ছে প্রোটিন, আমাদের যে প্লাজমা প্রোটিন, যেগুলো অ্যালবুমিনের সমান অথবা অ্যালবুমিনের চেয়ে বড় যে প্লাজমা প্রোটিনগুলো আছে আমাদের ব্লাডে, সেই প্লাজমা প্রোটিনগুলো এবং নেগেটিভ চার্জড, নেগেটিভ আয়নের যে কোনো পদার্থ আসলে আমাদের ইউরিন দিয়ে পাস করে না। কারণ হচ্ছে গ্লুমেরুলার বেসমেন্ট মেমব্রেন এই প্লাজমা প্রোটিন এবং এই যে নেগেটিভ চার্জড যে পার্টিকেলগুলো, সেগুলোকে অ্যালাউ করে না আমাদের ইউরিনে অ্যাপিয়ার করানোর জন্য। ঠিক আছে? তো প্লাজমা প্রোটিন, তারপর হচ্ছে নেগেটিভলি চার্জড পার্টিকেলস, এগুলো ছাড়াও আমাদের যে ব্লাড সেলগুলো আছে, যেমন হচ্ছে আপনার রেড ব্লাড সেল, আরবিসি, তারপর ডাব্লিউবিসি, এগুলো হচ্ছে আপনার গ্লুমেরুলার বেসমেন্ট মেমব্রেন ক্রস করে ইউরিনে অ্যাপিয়ার করতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে এই যে ডাব্লিউবিসি, তারপর হচ্ছে রেড ব্লাড সেল, এইগুলোর সাইজ অনেক বড়। তো বড় থাকার কারণে এগুলো গ্লুমেরুলার বেসমেন্ট মেমব্রেনের যে পোর বা ফিল্ট্রেশন ইউনিট, সেই ফিল্ট্রেশন ইউনিট পার হয়ে ইউরিনে অ্যাপিয়ার করতে পারে না। সো বোঝাই যাচ্ছে যে প্রেজেন্স অফ ব্লাড ইন ইউরিন ইজ আনইউজুয়াল। তো যদি হচ্ছে আমরা কোনো কারণে ইউরিনের মধ্যে ব্লাডের উপস্থিতি দেখতে পাই, তখন আমরা যে কন্ডিশনটা ডেভেলপ করে সেটাকে বলে হ্যামাচুরিয়া। ঠিক আছে? তো ইউরিনে আসলে কতটুকু পরিমাণ ব্লাড আসলে আমরা তাকে হ্যামাচুরিয়া বলবো, তো এই সম্পর্কে আসলে ডেভিডসনে খুব ভালোভাবে কিছু বলা নেই। তবে এমআরসিপি নোটস ফর এমআরসিপির যে বইটা হামাদ, সেখানে বলা হয়েছে যে আমরা যদি ইউরিনে হচ্ছে পার এইচপিএফ, যেটা মানে হাই পাওয়ার ফিল্ড, যেটা এই এইচপিএফে যদি হচ্ছে আমরা হচ্ছে 3টার বেশি রেড ব্লাড সেল পাই, মানে মোর দেন 3 রেড ব্লাড সেল ইন পার হাই পাওয়ার ফিল্ড যদি আমরা পাই, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে হ্যামাচুরিয়া। এখন যখন আমাদের কাছে একটা হ্যামাচুরিয়ার পেশেন্ট আসবে, তখন আমাদের অ্যাপ্রোচ কি হবে সেই সম্পর্কে মূলত আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো যখনই হচ্ছে আমাদের কাছে একটা পেশেন্ট হ্যামাচুরিয়ার কমপ্লেন নিয়ে আসবে, তো তখন আমাদের প্রথম কাজ হচ্ছে ডিফারেন্সিয়েট করে ফেলা যে এটা কি আসলে ভিজিবল হ্যামাচুরিয়া নাকি নন ভিজিবল হ্যামাচুরিয়া। ঠিক আছে?
তো এখন ভিজিবল হেমাচুরিয়া কী জিনিস আর নন ভিজিবল হেমাচুরিয়া কী জিনিস, এই জিনিসটার সঙ্গে একটু ক্লিয়ার ধারণা থাকা দরকার। তো ভিজিবল হেমাচুরিয়া মানে হচ্ছে সাধারণত আমার মানে ইউরিন স্যাম্পল দেখলেই বুঝতে পারবো যে কিছুটা ব্লাড যাচ্ছে। পেশেন্ট বলতে পারবে যে, পেশেন্ট এসেই বলবে যে আমার প্রস্রাবের সাথে রক্ত যায়। হ্যাঁ, মানে ভিজিবল যদি আমরা ইউরিনের সাথে বলা মানে পেশেন্ট বলবে যে প্রস্রাবের সাথে রক্ত যায়, অথবা প্রস্রাবের রঙটা একটু গাঢ় হয়ে গেছে, কোকাকোলার মতো হয়ে গেছে, লালচে হয়ে গেছে। সো এই যে কমপ্লেনগুলো করবে সেগুলো হচ্ছে ভিজিবল হেমাচুরিয়া। সো প্রথমে আমরা যখনই একটা পেশেন্ট হেমাচুরিয়ার কমপ্লেন নিয়ে আসবে তখন আমরা এটা ডিফারেন্সিয়েট করব, ইজ ইট ভিজিবল হেমাচুরিয়া অর নন ভিজিবল হেমাচুরিয়া। সো যদি ভিজিবল হেমাচুরিয়া হয়, মানে পেশেন্ট যদি বলে যে আমার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, হ্যাঁ, অথবা প্রস্রাবের রঙটা কিছুটা একটু লালচে অথবা কোকাকোলার মতো গাঢ় রং হচ্ছে, তখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে যে আসলে এটা হেমাচুরিয়া কিনা। তো হেমাচুরিয়া মিমিক কতগুলো কন্ডিশন আছে, যেমন হচ্ছে ফিমেল যে পেশেন্টগুলোর হচ্ছে ডিউরিং মেনস্ট্রুয়েশন, মাসিকের সময় হচ্ছে ব্লিডিং হয়, এবং ওই ব্লিডিংয়ের যে রক্তটা সেটা হচ্ছে আপনার ইউরিনের সাথে ইউরিনের সাথে মিক্স হয়। সো তখন সে যখন মিকচুরেশন করে তখন সে আসলে মেনস্ট্রুয়েশনের যে ব্লাডটা সেটাকে সে প্রস্রাবের সাথে রক্ত আসছে বলে চিন্তা করে এবং হেমাচুরিয়া হিসেবে কমপ্লেন করে। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আসলে এটা কি হেমাচুরিয়া নাকি মেনস্ট্রুয়েশন ফর ফিমেল, এটাকে এক্সক্লুড করতে হবে। অথবা এটা কি হেমাচুরিয়া, অ্যাকচুয়াল হেমাচুরিয়া ওর হচ্ছে ইউটিআই, এই জিনিসটা আমাদেরকে এক্সক্লুড করতে হবে। এখন আমরা ইউটিআই কীভাবে এক্সক্লুড করব? আমরা ইউটিআই এক্সক্লুড করার জন্য আমরা ইউরিনের মাইক্রোস্কোপি করতে পারি। ইউরিনারি মাইক্রোস্কোপি করে যদি হচ্ছে আমরা WBC সেল পাই, তাহলে মোটামুটি আমরা নিশ্চিত হয়ে যেতে পারি যে এটা হচ্ছে একটা ইউটিআই। অথবা আরও অনেক স্পেসিফিক মার্কার আছে ইউটিআই, যেমন হচ্ছে নাইট্রেট পজিটিভ। হ্যাঁ, যদি নাইট্রেট পজিটিভ থাকে অথবা WBC সেল প্রেজেন্ট থাকে তখন আমরা সেটাকে ইউটিআই বলবো। সো আমরা ভিজিবল হেমাচুরিয়াকে একটা পেশেন্টের যখন কমপ্লেন করব ভিজিবল হেমাচুরিয়া, তখন আমরা প্রথমেই ডিফারেন্সিয়েট করে নিব যে এটা আসলে মেনস্ট্রুয়েশন কিনা অথবা ইউটিআই কিনা। তো যদি আমরা দেখি যে পেশেন্টে আসলে এটা আসলে মেনস্ট্রুয়েশনের কোনো প্রবলেমও না, সাথে আবার ইউটিআইয়েরও কোনো প্রবলেম না, তো তখন ভিজিবল হেমাচুরিয়া যদি থাকে এই পেশেন্টের, তখন আমাদের কাজ হবে যে তাকে ইমিডিয়েটলি হচ্ছে আমাদের ইউরোলজিস্টের কাছে কি করা, রেফার করা। কারণ হচ্ছে ওই পেশেন্টের হচ্ছে হেমাচুরিয়ার কারণটা খুঁজে বের করতে হবে। আর এজন্য যেটা ইউরোলজিস্টের কাছে আমরা কেন পাঠাবো, ইউরোলজিস্টের কাছে আমরা পাঠাবো একটাই কারণ, সেটা হচ্ছে উনি হচ্ছে কি করবে, উনি হচ্ছে সিস্টোস্কোপি করবে করে হচ্ছে সোর্স অফ ব্লিডিংটা, হ্যাঁ, ইউরিনারি ট্র্যাক্টে কোথা থেকে ব্লিডিংটা হচ্ছে সেটা উনি বের করতে পারবে। সো বলা থাকে ভিজিবল হেমাচুরিয়ার মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপস অফ ম্যানেজমেন্ট হচ্ছে আপনার সিস্টোস্কোপি। সো এই সিস্টোস্কোপিটা তো নর্মালি সাধারণত ইউরোলজিস্টরাই করে থাকে, সেজন্য হচ্ছে আমরা এই ভিজিবল হেমাচুরিয়া পেশেন্টগুলোকে হোয়াট এভার দ্য কজ, হ্যাঁ, আমরা ভিজিবল হেমাচুরিয়া পেশেন্টগুলোকে আমরা ইউরোলজিস্টের কাছে রেফার করব টু ডু দ্য সিস্টোস্কোপি। ঠিক আছে? তো যদি হচ্ছে পেশেন্ট ভিজিবল হেমাচুরিয়া না থাকে, একটা পেশেন্টের হচ্ছে অ্যাক্সিডেন্টালি আমরা ডায়াগনোসিস করলাম হচ্ছে নন ভিজিবল হেমাচুরিয়া, তো নন ভিজিবল হেমাচুরিয়া আমরা কীভাবে বুঝবো? তো এটা আসলে একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে আমরা হেমাচুরিয়ার ডায়াগনোস্টিক ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে ইউরিনারি ডিপস্টিক টেস্ট। হ্যাঁ, যদি হচ্ছে আমরা ইউরিনারি ডিপস্টিক টেস্টের মাধ্যমে আমরা যদি ইউরিনে হচ্ছে আমরা স্পট ডায়াগনোসিস করতে পারি, ইউরিনে যদি আমরা হচ্ছে RBC পাই, তখন হচ্ছে সেটাকে বলা হচ্ছে নন ভিজিবল হেমাচুরিয়া। তো এই নন ভিজিবল হেমাচুরিয়া আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট নন ভিজিবল হেমাচুরিয়া, আর একটা হচ্ছে পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়া। এখন এই পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়া আমরা কখন বলবো? যদি কোনো পেশেন্টের ইউরিনারি ডিপস্টিক টেস্ট আমরা
করে মানে আমরা যদি 2 থেকে 3বার হচ্ছে আমরা ইউরিনারি ডিপস্টিক টেস্ট করে যদি হচ্ছে আমরা দেখি যে না তার এখানে আরবিসি আছে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়া। এখন এই পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়ার একটা পেশেন্ট যখন আমাদের কাছে আমরা পাবো, তখন আমাদের পরবর্তী কাজ হবে কি, আমরা তার ব্লাড প্রেশারটা দেখব, বিপি দেখবো যে তার অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন কিনা, কারণ হচ্ছে আপনার ইউরিনে ব্লাড এপিয়ার করার একটা অন্যতম কারণ হচ্ছে অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন। সো আমরা দেখবো যে আসলে তার হাইপারটেনশন আছে কিনা, ব্লাড প্রেশারটা দেখব, আমরা বিপি দেখব, তারপর হচ্ছে আমরা ওই পেশেন্টের জিএফআর, এস্টিমেটেড জিএফআর বা ইজিএফআরটা আমরা দেখব, হ্যাঁ ইজিএফআর দেখব, এবং হচ্ছে আমরা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও করব। তাহলে আমরা কি বললাম, একটা পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়ার পেশেন্টকে আমরা হচ্ছে 3টা কাজ করি। তো আমরা হচ্ছে একটা পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়ার একটা পেশেন্টের ক্ষেত্রে আমরা 3টা কাজ করি। একটা হচ্ছে আমরা ব্লাড প্রেশারটা দেখি, ব্লাড প্রেশারটা মেজারমেন্ট করি, তারপর হচ্ছে আমরা পেশেন্টের এস্টিমেটেড জিএফআরটা দেখি, এবং হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও দেখি। তো যদি একটা পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়া পেশেন্টের ব্লাড প্রেশার, তারপরে হচ্ছে ইজিএফআর এবং হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওটা অ্যাবনর্মাল থাকে, ঠিক আছে, অ্যাবনর্মাল থাকে, তখন হচ্ছে আমরা কি করব, পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি নেব। কী ধরনের ফ্যামিলি হিস্ট্রি নেব? ফ্যামিলি হিস্ট্রি নেব যে পেশেন্টের কোনো মানে ফ্যামিলিতে কোনো রেনাল ডিজিজের পেশেন্ট আছে কিনা, অথবা এরকম কোনো সিস্টেমিক ডিজিজ পেশেন্টের মধ্যে আছে কিনা, অথবা পেশেন্টের ফ্যামিলিতে আছে কিনা যেটার কারণে রেনাল ডিজিজ হতে পারে। সো এই হিস্ট্রিগুলো নিব। তো একটা পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়ার পেশেন্ট যার হচ্ছে ব্লাড প্রেশার, তারপরে ইজিএফআর, হ্যাঁ অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও অ্যাবনর্মাল, হ্যাঁ তার ফ্যামিলি হিস্ট্রি থাকুক না থাকুক, আমাদের পরবর্তী স্টেপ হবে হচ্ছে তাকে ইউরোলজিস্টের কাছে রেফার করা। কেন করব? একই কাজ, আমরা দেখতে চাবো, আমরা ওই পেশেন্টকে হচ্ছে সিস্টোস্কোপি করতে হবে, সিস্টোস্কোপি করে আমাদের সোর্স অফ ব্লিডিংটা আমাদের বের করতে হবে। সো একটা পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়ার পেশেন্ট যার হচ্ছে ব্লাড প্রেশার অ্যাবনর্মাল, যার কিনা ইজিএফআর নর্মাল না, যার হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও অ্যাবনর্মাল, এরকম একটা পেশেন্টের ক্ষেত্রে আচ্ছা আমরা কি করব, আমরা হচ্ছে তাকে ইউরোলজিস্টের কাছে পাঠাবো ফর সিস্টোস্কোপি। আবার একটা পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়ার পেশেন্ট যার হচ্ছে আমরা ব্লাড প্রেশার দেখলাম নর্মাল আছে, ইজিএফআরও ভালো আছে, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও ভালো আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে একটা পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়ার পেশেন্ট যার হচ্ছে আপনার ব্লাড প্রেশার ভালো আছে, ইজিএফআরও ভালো আছে, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও ভালো আছে, তো এই পেশেন্টের ক্ষেত্রে পরবর্তী আমাদের যে স্টেপ হবে সেটা হচ্ছে আমরা ওই পেশেন্টের বয়সটা কনসিডার করব, হ্যাঁ কনসিডারেশন অফ দ্য এজ অফ দ্য পেশেন্ট। কী করব? বয়সটা দেখব। আমরা দেখব যে পেশেন্টের পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়া পেশেন্ট যার সবগুলো প্যারামিটার নর্মাল, ওই পেশেন্টের বয়সটা কত। যদি পেশেন্টের বয়স 40 বছরের বেশি হয়, হ্যাঁ হোয়াট এভার দ্য কজ, হোয়াট এভার দ্য থিংস, 40 বছরের বেশি হলেই হচ্ছে আমরা ওই পেশেন্টকে ইউরোলজিস্টের কাছে পাঠাবো, কিসের জন্য? সিস্টোস্কোপি করার জন্য। মনে রাখবেন যে একটা 40 ইয়ার্সের উপরে কোনো পেশেন্টের যদি নন ভিজিবল হেমাচুরিয়া থাকে তাহলে এটা হচ্ছে সিস্টোস্কোপির একটা ইন্ডিকেশন, হ্যাঁ এটা কিন্তু পরীক্ষাতে আসে, হ্যাঁ সো ইট খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট থিংস এটা, যে আমরা একটা নন ভিজিবল হেমাচুরিয়া পেশেন্ট যে হচ্ছে আপনার বয়স মোর দেন 40 ইয়ার্স, তাকে হচ্ছে আমরা ইউরোলজিস্টের কাছে রেফার করবো কিসের জন্য? সিস্টোস্কোপি করার জন্য। কিন্তু একটা নন ভিজিবল পেশেন্ট যার ব্লাড প্রেশার নর্মাল আছে, ইজিএফআরও নর্মাল আছে, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও নর্মাল আছে, কিন্তু এবং তার বয়স হচ্ছে 40 বছরের কম, এতে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে 40 বছরের কম যদি থাকে বয়স এবং ওই পেশেন্টের যদি হচ্ছে আপনার কোনো ইউরিনারি সিমটমস যেমন হচ্ছে তার ফ্রিকুয়েন্সি অফ মিকচুরেশন, হেসিটেশন, হ্যাঁ হেসিটেন্সি, তারপরে ইউরিনারি মানে ড্রিবলিং, মিকচুরেশনের প্রবলেম হচ্ছে, বা এনি অফ দ্য ইউরিনারি সিমটমস যদি তার থাকে, তাহলে আমাদের পরবর্তী কাজ হবে যে একটা সিস্টোস্কোপি করা।
দেন উই রেফার টু দ্য পেশেন্ট, এই পেশেন্টকে আমরা রেফার করব, কাউন্সিলিং করে রেফার করব টু দ্য ইউরোলজিস্ট, হ্যাঁ, টু ডু এ সিস্টোস্কোপি। ঠিক আছে? কিন্তু যদি একটা 40 বছরের কম একটা বয়স, 40 বছরের কম বয়সী একটা লোক, যার হচ্ছে আপনার ব্লাড প্রেশার নর্মাল আছে, অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও নর্মাল আছে, ইজিএফআরও ভালো আছে, কিন্তু পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়া, বয়স 40 বছরের কম, কিন্তু তার কোনো ইউরিনারি সিমটমস নাই, তখন এই পেশেন্টকে হচ্ছে আমরা কি করব, অবজারভেশন করব। কীরকম অবজারভেশন? আমরা হচ্ছে এই পেশেন্টকে ভালোভাবে কাউন্সিলিং করব যে ভয় পাওয়ার কিছু নাই, এটা ঠিক হয়ে যাবে, এবং তাকে অ্যানুয়ালি আমরা অবজারভেশন করব, কি তার ব্লাড প্রেশারটা আমরা রেগুলার মনিটর করব, এবং হচ্ছে তাকে আমরা অ্যানুয়ালি বছরে একবার, অন্তত একবার তাকে আমরা ইজিএফআরটা মাপতে, মানে পরীক্ষা করতে পারবো, এবং হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিওটা পরীক্ষা করতে পারবো। সো এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের একটা হ্যামাচুরিয়ার পেশেন্টের অ্যাপ্রোচ, হ্যাঁ, অ্যাপ্রোচ অফ এ পেশেন্ট উইথ হ্যামাচুরিয়া। তো এই টপিকটা আসলে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সো এই যে টপিকটার শানে নজর হচ্ছে, মানে মেইন থিংস হচ্ছে যে এখান থেকে আমাদের পিক আপ করতে হবে যে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ সিস্টোস্কোপি। সো একটা হ্যামাচুরিয়ার পেশেন্টে কিন্তু নেক্সট স্টেপস অফ ম্যানেজমেন্ট বা ইনভেস্টিগেশন হচ্ছে সিস্টোস্কোপি। সো কখন আমরা একটা পেশেন্টকে সিস্টোস্কোপি করব এবং কখন একটা পেশেন্টকে আমরা আর্জেন্ট রেফারাল করব, সে এই বিষয়টা কিন্তু হচ্ছে আমরা জানার জন্য এই অ্যাপ্রোচটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।